শুভেন্দু অধিকারীর যে জেলা, সেই পূর্ব মেদিনীপুর থেকে দল তোমার উপর ভরসা রেখেছিল, তোমাকে সেখানে প্রার্থী করেছিল লোকসভায়, কিন্তু সেই জায়গা থেকেই তুমি কিন্তু শুভেন্দুকে বিট করতে পারলে না। এবং শুভেন্দু অধিকারী তো বলছেন যে এখান থেকে 16টা আমরা বিধানসভা জিতবই এবং 180টা, মানে তার জেলা থেকে 16টা আমরা পাবই। মানে এটাও কিন্তু বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর একটা ক্রেডিট নিজের জেলার। দেখুন, ক্রেডিট তো সে চোরও চুরি করে এনে বাড়িতে এসে গল্প করে বলে আজ না অনেকটা মাল পেয়েছি, আমার ক্রেডিট। তো এটা কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরের 16টা বিধানসভার মধ্যে 15টায় বিজেপির লিড। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু কিভাবে হারিয়েছে তো আমি প্রত্যেকে জানি। আপনি হয়তো পেশাগত কারণে প্রকাশ্যে ক্যামেরা এটা স্বীকার করতে পারবেন না, বাট এটা আমি আপনার স্টুডিওর সবাই সাংবাদিকরা প্রত্যেকে জানেন। সেটা তো বিচারাধীন বিষয়, এটা নিয়ে তো বিচারাধীন বিষয় সেটা। হ্যাঁ, এবং শুধু তাই না, শুধু বিচারাধীন বিষয় নয়, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিতে গিয়েছেন এই খবর শুধু আপনি নন, আপনার ন্যাশনাল মিডিয়া থেকে শুরু, তাদের ইংরাজি ইন্ডিয়া টুডে থেকে শুরু করে বাংলার সবকটা মিডিয়া থেকে শুরু করে হিন্দির সবকটা মিডিয়া সবাই দেখিয়েছিল। ভারতবর্ষে এরকম ঘটনা কখনো ঘটেনি এর আগে, একজন জিতে গেছে ঘোষণা হওয়ার পর তিনি হেরে যাচ্ছেন। তো শুভেন্দু বাবু এই ফর্মুলাতেই পূর্ব মেদিনীপুর জিতছেন। আমি যে ইলেকশনে দাঁড়িয়েছিলাম সেই ইলেকশনে গোটা নন্দীগ্রাম এবং ময়নার একটা বড় অংশ জুড়ে রিগিং হয়েছে। মানে আমি আপনাকে বলছি 40 থেকে 45,000 শুধু ছাপ্পা হয়েছে, এবং তার মধ্যে একটা বড় অংশ আমাদের কর্মী বেরোতে পারেনি। হ্যাঁ, আমাদের ব্যর্থতা, আমরা আটকাতে পারিনি, কারণ নন্দীগ্রামের কিছু কিছু পকেট আছে যেখানে আমরা সত্যিই ভীষণ দুর্বল, কারণ সেই জায়গাগুলো এমন ভাবে পোলারাইজেশন তারা করে রেখেছে। আমি আপনাকে বলছি ময়নায় বাগচা বলে একটা অঞ্চল আছে যেখানে তৃণমূলের কেউ ঢুকতে পারে, ঠিক আছে? তো তৃণমূলের কেউ ঢুকতে পারে না ওখানে, তৃণমূলের পতাকা দেখলেই বোম মারে, এরকম অবস্থা। মানে ওটা একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে রয়েছে, এটা কল্পনাতীত। আপনারা কোনোদিন যান বাগচায় গিয়ে বুঝবেন। তার মানে দেখো, রাজ্যের প্রশাসন তো তৃণমূলের হাতে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, বাংলার একটি জায়গা, সেই জায়গা বিজেপি পুরো একদম নিজেদের গড় বানিয়ে নিয়েছে। তার মানে তো প্রশাসন ব্যর্থ। শুধু গড় বানিয়ে নিয়েছে তাই নয়, আমি আপনাকে বলছি ঘরে ঘরে বোমের চাষ ওখানে। না, তাহলে তো তৃণমূল প্রশাসন তো ব্যর্থ। আমি বলতে দ্বিধা নেই যে ওখানে প্রশাসন বাচ্চা কন্ট্রোলে কোথাও গিয়ে ব্যর্থ হয়েছে, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমি নিজে সেটা ফেস করে এসেছি। কিন্তু আমি আপনাদের এটাও বলছি, বাগচা এমন একটা অঞ্চল যেখান থেকে যে ওখানে একটা একটা নদী রয়েছে, সেই নদীটা ক্রস করে ওখান থেকে অন্য জায়গাতে, অন্য জেলা, তার সাথে অন্য রাজ্য, সেসব জায়গায় মানে কারোর যদি কেউ মনে করে এসকেপ করে যাওয়া, সেটা খুব ইজি রুট। ফলে যতবারই পুলিশ ধরুন যায় কোনো জায়গায়, সমাজ বিরোধী বাড়িতে বোম রয়েছে সেখান থেকে পাওয়া গেল, তাদেরকে ধরতে যায়, ততবারই তারা সেখান থেকে টপকে গিয়ে অন্য স্টেটে চলে যায় বা অন্য জেলাতে ঢুকে মিশে যায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার এইটাও একটা কারণ প্রশাসনের ব্যর্থ। যাক, আমি শুধু তো একটা জায়গা নিয়ে ডিসকাশন করছি না। পূর্ব মেদিনীপুরে আমাদের ফলাফল খারাপ হয়েছে, কথা ঠিক। আবার এই কথাও ঠিক, আপনি যদি দেখেন পূর্ব মেদিনীপুর জেলা, তাতে আমরা 2টো লোকসভায় হেরেছি, কাথি এবং তমলুক। হ্যাঁ, এবং আপনি যদি দেখেন পূর্ব মেদিনীপুর জেলাটা কিন্তু, আমি যদি বলি আপনাকে, আপনি বলুন তো একটা কোন রাজ্যের ধার ঘেঁষে আছে, কোন রাজ্যের সাথে বর্ডার স্টেট? পূর্ব মেদিনীপুর। আপনি আমি সবাই জানি উড়িষ্যার সাথে বর্ডার স্টেট। এবার আমি আপনাকে একটা কথা বলছি, এই যে বাংলাদেশে এতগুলো ঘটনা ঘটছে, তার আঁচ তো পশ্চিমবঙ্গে পড়ছে। আর একটা মূল কারণ কি? বর্ডার স্টেট, আমাদের প্রতিবেশী বলে। নাহলে বাংলাদেশে যে ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গে আছে ওই ইম্প্যাক্ট তো রাজস্থানে নেই। এবার আমি আপনাকে বলছি, একই রকম ভাবে আপনি যদি দেখেন, এটা আমার একটা তত্ত্ব, এদের রিগিং ছাপ্পার পাশাপাশিও উড়িষ্যাতে ওই লোকসভা ইলেকশন যখন একই সাথে বিধানসভা ইলেকশন হয়েছে, বিজেপি কিন্তু কমপ্লিটলি সুইপ করেছে। বিজেপি প্রথমবারের জন্য সরকার গঠন করেছে, এবং 20টা না 21টা লোকসভার মধ্যে প্রায় 20টাই বিজেপি জিতেছে, বিজেপি শূন্য হয়ে গেছে। নবীন পট্টনায়কের দীর্ঘদিনের যে মানে শাসন ক্ষমতা, তাকে একদম উৎপাত করেছে একদম। তা আমি আপনাকে বলছি, কোথাও গিয়ে তারও একটা হাওয়া বা এফেক্ট কিন্তু পূর্ব মেদিনীপুরেও পড়েছে। এটা কিন্তু আরো একটা বিষয় কিন্তু আছে, মানে এটা বিভিন্ন খবর, বিভিন্ন পত্রিকায় এটা নিয়ে খুব আলোচনাও হয়েছিল। এই তোমার হারের পর, তোমার হেরে যাওয়ার পর তৃণমূল সুপ্রিমো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে খুব বকাবকিও করেছেন, এবং তিনি নাকি, এবার এর সত্যতা তুমিই বলতে পারবে ভালো করে, তিনি নাকি এটাও একটা অভিযোগ করেছেন যে তুমি অনেক বেলা করে ঘুম থেকে উঠতে, দেরি করে প্রচারে যেতে এবং প্রচারে একটু ঢিলেমিও দিতে। এর কি বাস্তবতা রয়েছে নাকি এটা মিথ্যা? আমি আপনাদের প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যেদিনকে এইটা নিয়ে খবর হয় সেদিনকেই বেরিয়ে বলেছি যারা খবরটা লিক করেছেন তারা ফ্যাকচুয়ালি ভুল খবর লিক করেছেন। ওই দিনকের ওই মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে, তোর সিটে জানি ওই সিটটা আমরাই জিততাম, ওরা অনেক কারচুপি করেছে ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলেন।
বলে বলছে কিন্তু দেবাংশু আমি শুনলাম তুই নাকি একদিন 12টার সময় প্রচারে গেছিলি, একদিনের কথা বলা হচ্ছে। তো একদিন কি, আমি তখন দিদিকে বললাম হ্যাঁ দিদি সেই দিনকে আমাদের নমিনেশন ফাইলিং ছিল। তো নমিনেশন ফাইলিং যেদিন সেদিনকে তো আপনার 8-5টা প্রচার থাকবে না, আপনি শুধু নমিনেশনই ফাইল করতে যাবেন, সেই ব্যাপারটাই কথা হয়েছে। ওই একদিনের কথা থেকে বকা খেয়েছো কি? না না না, দিদি আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি এটা শুনেছি তুই নাকি একদিন 12টায় গেছিলি। আমি তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বললাম দিদি ওটা শুধুমাত্র নমিনেশন ফাইলের দিন, তারপরে সিটের কি অবস্থা কেন হলো এসব নিয়ে ডিসকাশন হয়েছে। এটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে দ্যাট ইজ কমপ্লিটলি রং। এটা আমি রিজয়েন্টার সেই দিনও দিয়েছি, আজকেও আপনি যখন জিজ্ঞেস করলেন আমি আপনাকে বলি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই খবরটা যদি সত্যিই হবে তাহলে তমলুক হলো কাতি হলো কেন? তো আমি আপনাকে বলছি গোটা পূর্ব মেদিনীপুর জেলা এবং সেখানে আমাদের সাংগঠনিক ভুল ত্রুটি প্রচুর আছে। একটা তো আপনি যেটা বললেন একটা নির্দিষ্ট রেজাল্টের কোনো সিঙ্গেল কজ হয় না। উড়িষ্যার রাজনৈতিক পরিস্থিতি যেমন আমি একটা কজ বললাম, মেদিনীপুর জুড়ে তৃণমূল কংগ্রেসের নাকি ব্যাপক গোষ্ঠী কোন্দল রয়েছে, মানে তুমিও তো এই ক্ষোভ প্রকাশ করেছো তৃণমূলের নাকি অনেক গোষ্ঠী। সেটা দেখুন সেটা আছে কিনা, সেসব আছে কি নেই, কতটা আছে, কার সাথে আছে, সত্যি খবর না মিথ্যে খবর, এগুলো তো সংবাদ মাধ্যমে আলোচনা আমি করবো না, এটা আমি আমার পার্টির মধ্যে আলোচনা করব এবং আমার পার্টিকে যেইটুকু জানানোর আমি জানিয়েছি। আমি তোমাকে এখানে একটা প্রশ্ন করব, এই উত্তর তুমি দেবে কি দেবে না আমি জানি না, কিন্তু আমি একটা প্রশ্ন করব। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের নেতৃত্ব যারা রয়েছেন অনেকেই সেখানে রয়েছেন, উত্তম বারিকের নাম শোনা যায়, শেখ সুফিয়ানের নাম শোনা যায়, অনেকেই রয়েছেন, আমি আরো স্পেসিফিক ভাবে নাম বলছি না, কিন্তু এটা কি সত্যি যে পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতৃত্ব তারা শুভেন্দু অধিকারীর বি টিম হিসেবে কাজ করে? এ বিষয়ে কি তোমার কোনো মতামত রয়েছে? দেখুন এরকম কেউ কেউ তো সব জায়গাতেই থাকেন যারা দু নৌকায় পা দিয়ে চলেন, ঠিক আছে? তো এইটা তো আমি যদি বলি যে এরকম কেউ নেই তাহলে মিথ্যা কথা বলা হবে। কেউ থাকতেই পারেন, সেটা কে সেটা খুঁজে বার করার দায়িত্ব দলের। আমার যদি কাউকে নিয়ে মনে হয় যে ঠিক আছে এই লোকটা সংগঠনের জন্য ভালো নয়, আমি সেটা আমার মতো করে যদি মনে হয়ে থাকে আমি দলকে রিপোর্ট দিয়েছি, তো দল দলের মতো করে ইনভেস্টিগেট করবে, দল দলের মতো করে খুঁজে বার করবে। অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ দিনের মিটিং আপনারা খবর করেছেন যে কয়েকটা জেলাতে জোর দিয়েছেন, আমাদের পূর্ব মেদিনীপুর, মালদা সহ এরকম কয়েকটা জেলা রয়েছে। ফলে স্বাভাবিকভাবে আমার বিশ্বাস আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি তোমার হারের পর থেকে ওই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূলের ওখানকার স্থানীয় নেতৃত্বের বিষয় বেশ ভালোই আর কি নালিশটা ঠুকেছো নাকি? নালিশ টোকা বলতে পারবো না, আমার যে দেখুন একটা আমি নির্বাচনে পরাজিত হয়েছি, তো পরাজিত হওয়ার তো কিছু কারণ থাকে। আমি প্রথম দিন থেকে এটা জেনে গিয়েছি এই আসনটা আমাদের জন্য খুবই কঠিন আসন, দলের বিভিন্ন হিসাব নিকাশ থাকে, সেসব জায়গা থেকেই জেনেই গিয়েছি। ফলে আমি যে এটা জেনে গিয়েছি যে আমি জিতে বসে রয়েছি শুধু প্রচার করব হয়ে যাবে এটা নয়, আমি জেনেই গিয়েছি যে এই আসন কঠিন আসন, শুধু কঠিন আসন নয় খুবই কঠিন আসন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, তারপরেও তো একটা পরাজয়ের পর কিছু কারণ বিশ্লেষণ হয়। সেখানে আমাদের ভোটকুশলী সংস্থা ছিল, তাদের ছেলে মেয়েরা ছিল যারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, স্থানীয় কর্মীরা ছিল যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। কারণ আমি মনে করি কর্মীরা বেঈমান হতে পারেন না।